আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম স্প্রিং গার্ডেন। কোরিয়ার এক অভিশপ্ত বাড়ি, যেটি ভালোবাসার স্মৃতি হওয়ার বদলে হয়ে উঠেছে এক মৃত্যু ফাঁদ। এই বাড়িতে থাকা তো দূরের কথা, যে এই বাড়ির ভেতরে প্রবেশ করে তার মৃত্যু না হওয়া পর্যন্ত বাড়ির অভিশাপ তার পিছু ছাড়ে না। কথিত আছে এই বাড়ি এক ব্যক্তি তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্যই নির্মাণ করেছিল, কিন্তু অবাক করা বিষয় হলো উপহার দেওয়ার আগেই সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। কেন এমনটা ঘটল? প্রতিটি ইট আর দেয়ালে যেন লুকিয়ে আছে ভয়ঙ্কর এক রহস্য। কি এমন অশুভ শক্তি এই বাড়িকে গ্রাস করেছে, যা আজও বহু মানুষের মনে প্রশ্ন জাগায়। ঘটনাটি যেমন ভয়ের তেমনই রহস্যের। তাহলে চলুন ঘুরে আসা যাক একটি ভয়ানক অভিশপ্ত বাড়ির গল্প থেকে। তো গল্পের শুরুতেই আমরা চারজন ছেলেমেয়েকে দেখতে পাই, যারা জঙ্গলের পাশে একটা সুন্দর বাড়িতে যায়। তাদের নাম হচ্ছে মেজিন, ইউরা, জিনরা আর হিনসু। তারা ছিল মূলত একটা গ্যাং। তাদের কথাতে আমরা বুঝতে পারছিলাম যে তারা এখানে কাউকে খুঁজতে এসেছে। আমরা দেখতে পাচ্ছিলাম সবাই ঘরে প্রবেশ করলেও হিংসু তা করছিল না। সে বলছিল ঘর থেকে কেউ যদি পালিয়ে যায় তাকে নাকি সে ধরবে। এদিকে ঘরের ভেতরে কোনো বিদ্যুৎ ছিল না, জিনিসপত্রগুলো ভেঙে চুরে পড়েছিল। বাইরে হিংসু নিজের মোবাইল দিয়ে সেলফি তুলছিল। সেলফিটা জুম করে দেখতে গেলে সে দেখতে পায় জঙ্গলে তার পেছনে একজন দাঁড়িয়ে রয়েছে, যদিও সে পেছনে চেয়ে কাউকেই দেখতে পায় না। সে যখন আবারও সেলফিটা জুম করে দেখে তখন সেখানেও কিছু ছিল না। সে ভাবে এটা হয়তো তার হ্যালোসিনেট। এদিকে বাড়ির ভেতরে একটা ঘরে ছিল মেজে। তার কানে হঠাৎ করে কি যেন একটা শব্দ ভেসে আসে, যেটা আসছিল সামনে থাকে একটা আলমারির ভেতর থেকে। সে যখন আলমারিটা খুলতে যাবে ভয়ে ভয়ে খুললেও সেটার ভেতরে কিছুই ছিল না। সে জানালা দিয়ে দেখতে পাচ্ছিল নিচে হিংসু দোলনায় বসে রয়েছে, কিন্তু তার পাশে একটা ছায়া ছিল এবং তার সাথে সাথে মনে হচ্ছিল তার পেছনেও যেন কেউ একজন রয়েছে, কেননা তার চুল বাতাসে উড়ছিল। ইউরা এসে তাকে ভয় দেখাচ্ছিল। আসলে তারা এখানে এসেছে একটা মেয়েকে খুঁজতে, যার নাম ইয়াংসু। সেই মেয়েটি তাদের গ্যাংয়েরই একজন ছিল। এখন এই বাড়িতে ঢোকার পর তাদের সাথে কিছু অ্যাবনর্মাল ঘটনা ঘটতে শুরু করে। তারা সবাই মনে করে হয়তো ইয়াংসু তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাই সবাই একটা রুমে চলে যায়, যেটা খুবই ভয়ঙ্কর এবং অন্ধকার ছিল। তারা বুঝতে পারে যে হয়তো সামনেই রয়েছে ইয়াংসু, কিন্তু তাদের ডাকে সে সাড়া দিচ্ছিল না। জিনরা মোবাইলের ফ্ল্যাশটা অন করতেই তাদের সামনে এসে হাজির হয় ভয়ঙ্কর এক আত্মা, যেটা দেখে তারা সবাই ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তো এরপরে আমরা দেখতে পারি একটা ঘরে একটা মেয়ে ঘুমোচ্ছিল। ঘুম থেকে ওঠার পর সে চমকে যায়। চমকে যাওয়ারই কথা, কারণ তার প্রাণপ্রিয় হাজব্যান্ড নিজেই নিজের গলায় ফাঁসি দিয়ে দিয়েছে, কিন্তু তার চোখগুলো একদমই ছিল না। মেয়েটা তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায় এবং বাকরুদ্ধ হয়ে যায়। মেয়েটার নাম ছিল সুহি, আর তার হাজব্যান্ড যে মারা গেল তার নাম ছিল চ্যাংসু। আমরা দেখতে পাচ্ছিলাম চ্যাংসু মারা যাওয়াতে সুহি অনেকটা ডিপ্রেসড হয়ে গিয়েছিল। সেখানে তখন একটা লোক আসে, যে ছিল একজন ডিটেকটিভ, যার পার্সের ভেতর থেকে আমরা সেই ছেলে মেয়েগুলো ছবি দেখতে পাচ্ছিলাম, যাদেরকে আমরা মুভির শুরুতেই একটা বাড়িতে দেখতে পেরেছিলাম। সে হয়তো কোনো কারণে তাদের খুঁজছিল। ডিটেকটিভ চলে আসে সুহির কাছে, কেননা ডিটেকটিভের মনে হচ্ছিল চ্যাংসুর মৃত্যুটা স্বাভাবিক নয়। কিন্তু যদিও তার স্ত্রী ডিটেকটিভকে বলছিল তার হাজব্যান্ড আত্মহত্যায় করেছে হয়তো, কেননা তার হাজব্যান্ডের নাকি কোনো শত্রু ছিল না, কিন্তু তাও ডিটেকটিভ তাকে বলছিল যে চ্যাংসুর মৃত্যু দেখে তার এটাই মনে হচ্ছে যে কেউ তাকে মেরে ফেলেছে। কিন্তু তখনই সেখানে আমরা দেখতে পারি সুহির বোন হায়রান আর তার হাজব্যান্ড চ্যাংসুর বোন, তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। চ্যাংসুর বোন সুহির বোন হায়রানকে বলছিল তোর কারণেই আমার ভাই মারা গিয়েছে, তোর বোন আমার ভাইয়ের জন্য একটা কাল ছিল। এখন এই ব্যাপারটা এতটাই খারাপ হয়ে যায় যে হায়রান গিয়ে চ্যাংসুর বোনের উপর অ্যাটাক করে দেয়। সেখানে তাদেরকে ফেরানোর জন্য সুহি যায়, কিন্তু ধাক্কা লেগে সে পড়ে যায়, অর্থাৎ সে প্রেগনেন্ট ছিল। তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর সে কোনো রকমে সুস্থ হয়,
কিন্তু দিন শেষে তার হাজবেন্ডকেও সে হারায় এবং তার বাচ্চাকেও। সে এতটা একা হয়ে গিয়েছিল যে রাতে ঘুমানোর সময় সে তার আলট্রা করার রিপোর্টটা নিয়ে ঘুমোচ্ছিল। তখনই তার ঘরের বাইরে থেকে কিছু একটার আওয়াজ আসছিল। সে উঠে দরজাটা খুলতে যায়। সে দরজাটা খোলার আগেই তার ফোনে একটা উকিলের কল আসে। তো পরের দিন সকালে আমরা দেখতে পারি তারা দুই বোন একটা উকিলের কাছে গিয়েছে। সেখানে উকিল তাদেরকে জানায় যে চ্যাংসু মারা যাওয়ার আগে সুহির নামে কিছুটা প্রপার্টি এবং একটা বাড়ি বানিয়ে রেখে গিয়েছে, যেটা কখনোই সে বলেনি সুহিকে, কেননা চ্যাংসু চাইছিল এটা তার ওয়াইফকে সে গিফট করবে। কিন্তু তা তো আর হবে না। আমরা দেখতে পাচ্ছিলাম এটাই হচ্ছে সেই বাড়িটা, যেটার ভেতরে ভয়ঙ্কর কিছু একটা রয়েছে। কিন্তু আজব বিষয় হলো সেই উকিলও তাকে মানা করছিল আর বলছিল এই বাড়িটা বেচে দেওয়ার জন্য, এখানে না থাকতে। সে তাকে একটা ছবি দেয় যেখানে দেখা যাচ্ছিল সেই বাড়ির জানালার মধ্যে কারোর একটা প্রতিচ্ছবি। উকিল বলছিল সেই বাড়িটা নাকি অভিশপ্ত হয়ে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সেই বাড়ির দিকে উকিঝুঁকি মারছিল একটা লোক যার নাম জাং। সেখানে সে মুখ দিয়ে শীষ বাজাচ্ছিল আর এতে পরিবেশটা কেমন যেন একটা ভুতুড়ে হয়ে উঠছিল। আমরা বুঝতে পারছিলাম সে হয়তো এই বাড়ির বিষয়ে অনেক কিছুই জানে। সে ওখান থেকে ফেরার সময় আমরা দেখতে পাই সেখানে চ্যাংসুর ওয়াইফ সুইহি আর তার বোন হায়রা এই বাড়িতে প্রবেশ করেছে। সুহি এই বাড়িটা দেখার পর অনেক আবেগ আপ্লুত হয়ে যায়, কেননা তার স্বপ্নের বাড়ি এটা। সে সবসময় চাইতো এমন একটা বাড়ি তার হোক যেটা তার হাজব্যান্ড তার জন্য বানিয়ে গিয়েছে। সে এমনই একটা বাড়ি চেয়েছিল যেখানে বাড়ির উঠোনে থাকবে বাগান আর দোলনা। বাগানটির নাম তার হাজব্যান্ড দিয়েছিল স্প্রিং গার্ডেন। তো তারা বাড়িতে প্রবেশ করার পর দেখতে পাই সেখানে একটা ফুলের টব ভেঙে পড়ে গিয়েছে। তারা ভাবে ঘরের ভেতরে হয়তো কোনো মেয়ে বা কেউ প্রবেশ করেছে, তাই সেটা ফটোতে এসেছে। এখানে ভূত প্রেত বলতে কিছুই নেই, কারণ বাড়িটা তো একদমই নতুন। সুহি সেই বাড়িটা পুরো ঘুরে দেখছিল এবং তাদের ভবিষ্যতে আসা বাচ্চার জন্য বানানো রুমটিতেও সে যায়। ভাগ্যের কি পরিহাস যে তার হাজব্যান্ডও আজ নেই আর তার বাচ্চাটাও মারা গিয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম বাচ্চার খাটের নিচে রক্তের একটা ফোঁটা ছিল, যেটা একদমই স্বাভাবিক না। সে যখনই বাড়িটা সম্পূর্ণ দেখে আবার নিজের বাড়িতে ফিরে যাবে, ঠিক তখনই সে আবারও বাড়ির দিকে চোখ বোলাতেই সেখানে দেখতে পায় উপরে জানালার কাছে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। সে তৎক্ষণাৎ সেখানে দৌড়ে উপরে যায় এবং ভেতরে গিয়ে দেখতে পারে আশ্চর্য বিষয়। সেটা হলো সেখানে কোনো মেয়ে ছিল না, ছিল একটা ছেলে দাঁড়িয়ে। সে সামনে এগোতেই যাবে, কিন্তু একটা দমকা হাওয়া তার শরীরে এসে আঘাত করে আর সে জ্ঞান হারায়। সে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায় তার বোনের কথাতে, যে তাকে বলে তোমার জীবন থেকে এই কয়দিনে অনেক কিছু তুমি হারিয়েছ, যে কারণে হয়তো তোমার ব্রেন হ্যালোসিনেট করছে। এসব মনের ভুল ছাড়া কিছুই নয়। কিন্তু তাও সুহির মনে হচ্ছিল তার হাজব্যান্ডের মৃত্যুর রহস্য যেন রয়ে গিয়েছে। এটা সে তার বোনকে বলছিল আর সে ফয়সালা করে যে সেই বাড়িতে গিয়ে এখন থেকে সে থাকতে শুরু করবে। এদিকে আমরা একটা মেয়েকে দেখতে পাচ্ছিলাম যাকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে একটা বদ্ধ ঘরে। সে কাঁথা মুড়ে নিয়ে বসেছিল। তার অবস্থা বেশি একটা ভালো ছিল না। সে কে তা আমরা ধীরে ধীরেই জানতে পারবো। তো এরপরের দিন আমরা দেখতে পাচ্ছিলাম সব জিনিসপত্র নিয়ে শিফট হয় সুইহি তার স্বপ্নের বাড়িতে, এবং সেখানে সে একা থাকবে না। এই জন্যই তার বোন হায়রানের পরিবারকে সেখানে সে নিয়ে আসার চিন্তা করে। সেদিন রাতে সে যখন রান্না করছিল তখন একটা ডিম ভাঙার সময় ডিম থেকে বেরিয়ে আসে একটা মরা মুরগির বাচ্চা, যেটা দেখে তার ভয় হতে শুরু করে। যদিও এটা সে স্বাভাবিকভাবেই নেয়। আমরা দেখতে পাচ্ছিলাম সেদিন সন্ধ্যায় তার বোন হায়রান এবং তার হাজব্যান্ড এবং বাচ্চাদের নিয়ে আসে, যাদের নাম কিম আর সান। তারা খাওয়া দাওয়া করার সময় কিম আর সান দুইজন চলে যায় বাইরে দোলনাতে। সেখানে গিয়ে তারা মজা করছিল। তো বাগানের পাশ থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাচ্ছিল ছোট্ট মেয়ে সান। সে সেটা দেখার জন্য এগিয়ে গেলে সে দেখতে পায় এমন এক জিনিস যা আসলে দেখা যাচ্ছিল না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এখানে কেউ রয়েছে। শুধু দেখা যাচ্ছিল তার নিঃশ্বাস প্রশ্বাসের বের হয়ে আসা ধোঁয়া। সে যখন ওই দিকে হাত বাড়ায় ঠিক তখনই কেউ তার হাত ধরে টান দেয়। তখন তার চিৎকারে সবাই সেখানে পৌঁছায়।
সবাই এসে দেখতে পারে সে ভয়ে কান্না করছিল। সান বলছিল বাগানে গাছগুলোর সামনে যেতেই কেউ যেন তার হাত ধরে টান দিয়েছে। তো সেদিন রাতে আমরা দেখতে পাই হায়রান তার ফ্যামিলি নিয়ে গাড়ি করে তার বাড়িতে রওনা দিচ্ছিল। সেখানে সানের হাতে সে দেখতে পাচ্ছিল একটা দাগ, যেটা ছিল মানুষের হাতের। কেউ যখনই শক্ত করে বেশিক্ষণ ধরে রাখে তখন যে ছাপটা হয় ঠিক তেমন। এটা দেখে সে চিন্তিত হয়ে যায়, কেননা সুই সেই বাড়িতে একা থাকে এবং সুই যখন তার দাঁত ব্রাশ করছিল তখনও তার হাতের মধ্যে সে দাগটা সে দেখতে পায়। সে বুঝতে পারছিল না দাগটা কোথা থেকে এসেছে। রাতে যখন সে বসে কাজ করছিল তখন ল্যাপটপের মধ্যে একটা বাচ্চার ভ্রূণের ভিডিও চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই সেই বাচ্চাটা সেখানেই ফেটে যায় আর তার রক্ত সুইয়ের সারা শরীরে এসে লেগে যায়। সে তো প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা একটা স্বপ্ন ছিল। তখন সে ছাদের দিকে তাকাতেই সেখানে রক্তের একটা স্তূপ দেখতে পায়। তার সন্দেহ বাড়ে এবং সে উপরের তলাতে বাচ্চার বিছানার নিচে চেক করে, কিন্তু সেখানে তেমন কিছুই ছিল না। সে ঘরের বাইরে বের হতেই তার মনে হয় কেউ একজন যেন সামনের রুমটাতে চলে গেল। আর ওখানে গিয়ে সে দেখতে পায় সেখানে বসে রয়েছে স্বয়ং তার হাজব্যান্ড চ্যাংসো। এটা দেখে বেশ অবাক হয়ে যায় সে তার হাজব্যান্ডের সাথে কথা বলতে চায়, কিন্তু সেখানেই ঘটে অঘটন। একটা পিঁপড়া তার চোখের ভেতরে প্রবেশ করে আর সাথে সাথে তার মুখের আকৃতি চেঞ্জ হতে শুরু করে। চ্যাংসু তার কথায় জবাব না দিয়ে তার একটা হাতের আঙ্গুল বাঁকা করে ফেলে, যার ফলে সাথে সাথে সুইয়ের হাতটাও ভেঙে যায়। ধীরে ধীরে তার ভেতর থেকে হাজার হাজার পিঁপড়ে বের হতে শুরু করে আর তখনই সে জেগে ওঠে। অর্থাৎ এটা একটা স্বপ্ন ছিল। আসলে সে স্বপ্নের ভেতরেই স্বপ্ন দেখছিল। তখন সে আবারও উপরতলা থেকে বাচ্চার সেই রুম থেকে আওয়াজ পাচ্ছিল। সেখানে সে যায়, ভালো করে সবকিছু খুঁজে, কিন্তু তারপরও কোনো কিছু পায় না। শুধু পায় একটা প্রেগনেন্সি কিট, যেটা তো তার ছিলই না, কিন্তু সেটা পজিটিভ ছিল। এটা তার ছিল না, তাহলে কার ছিল? এটা ভাবতে ভাবতেই পাশে থাকা দেয়ালে তার ছবিটার কাজটা হঠাৎ করে ভেঙে যায়। সেখানে গিয়ে সে সেটা দেখতে গেলে ছবির পেছন থেকে আরো একটি ছবি বের হয়ে আসে, যেটা ছিল একটা মেয়ের ছবি। সেই মেয়েটির পোশাক দেখে মনে হচ্ছিল সে হয়তো কোনো হাই স্কুলের ছাত্রী। সুহি বুঝতে পারে সেই মেয়ের অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে এই বাড়ির সাথে এবং সেটা বের করার জন্য সে বের হয়ে পড়ে। সে চলে যায় এই বাড়ির পাশেই স্কুলে, যে স্কুলের ইউনিফর্মটা ছবিতে থাকা মেয়ের ড্রেসের সাথে একদমই মিলে যায়। এই বিষয়ে যখন সে স্কুলের ভেতরে থাকা এমপ্লয়ীদের সাথে কথা বলে তখন সে কোনো ইনফরমেশন বের করতে পারে না, কারণ স্কুল থেকে বাচ্চাদের ইনফরমেশন কালেক্ট করা যায় না তাদের আপনজন না হলে। সুহি আরো ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু তারাও কিছু বলতে চাইছিল না। এদিকে আমরা সেই বাড়ির পাশে জাং নামের লোকটিকে দেখতে পাই, যে কিনা একটা ঘন্টা নিয়ে এসেছিল সেখানে আর কিছু একটা মন্ত্র জপ করে সেখানে একটা গর্ত করে সেটার ভেতরে কাফনের কাপড় দিয়ে মোড়ানো কিছু একটা পুঁতে দেয়। যদিও সেটা দেখে ফেলে সুহির বোন হায়রান, যেটা দেখতে পেয়ে সে খুবই সন্দেহ করতে শুরু করে লোকটিকে এবং বলে, তুমি কে, এখানে কেন এসেছো? জাং তখন তার একটা কার্ড বের করে আর বলে, আমাকে তোমাদের অনেক দরকার পড়বে, এটা নিয়ে রাখো আর আমার কাছে এসো। আর সে সেটাও বলে যে এই বাড়ি থেকে তোমরা চলে যাও যত দ্রুত সম্ভব, নয়তো মারা পড়বে। এটা শুনে তো অনেকটা ভয় পেয়ে যায় হায়রান। অন্যদিকে সুহি চলে যায় সেই ডিটেকটিভের কাছে, যে বলছিল তার হাজব্যান্ডের মৃত্যু স্বাভাবিক নয়। সেখানে গিয়ে সে হাই স্কুলের মেয়েটার ছবি দেয় তাকে, যেটা সে তার ঘরের ভেতরে ছবির পেছনে পেয়েছিল। এখন সেটা ডিটেকটিভ দেখার পর তাকে জানায় এই মেয়েটার নাম হচ্ছে ইয়াংসু। সে কিছু মাস যাবৎ নিখোঁজ আর এই ডিটেকটিভ এই মেয়েটাকেই খুঁজছে। ডিটেকটিভ একটু অন্যদিকে ফোনে কথা বলতে যাওয়ায় সুহি ডিটেকটিভের কাছে থাকা ডায়েরির ভেতরে দেখতে পায় সেই ছবিটা, যেখানে কয়েকটা ছেলে মেয়ে ছিল। আর যেই ছেলে মেয়েগুলোকে আমরা দেখতে পেয়েছিলাম ঘটনার শুরুতে, সেই ছবির মধ্যে নিখোঁজ হওয়া ইয়াংসু মেয়েটাও ছিল। আর সেই ডায়েরির ভেতরে সেই ছেলে মেয়েগুলোর প্রত্যেকের নাম লেখা ছিল, যেগুলো খুব দ্রুত করে সুহি তার মোবাইল দিয়ে ছবি তুলে নেয়। এরপর সুহি চলে যায় সেই লোকেশনে যেখানে বসে এই ছবিটা তোলা হয়েছিল। সেখানে যাওয়ার পর সে ছবির ভেতরে থাকা দুইজন ব্যক্তিকে খুঁজে পায়, ইউরা আর হিনসুককে। তাদের কাছে গিয়ে সে নিখোঁজ মেয়েটি অর্থাৎ ইংসু ছবি দেখায়
আর এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু সেখানে ইউরা চলে আসে আর হিংসুকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিছুই বলে না। তারা এত দ্রুত বাইক চালাচ্ছিল যে কারণে রাস্তার মধ্যেই তাদের ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে তারা দুজনেই সেখানেই মারা যায়। এখন তারা কেন এত ভয় পেল এই মেয়ের বিষয়ে জিজ্ঞেস করাতে এটা একটা রহস্য, যেটা জট খুলবে ঘটনার সামনে। তো ছেলে মেয়ে দুটি মারা যাওয়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছিলাম জাং লোকটার নাক দিয়ে রক্ত পড়ছিল, আর তার ভেতরে থাকা এক অদ্ভুত পাওয়ারে সে বুঝে যায় যে সে গ্যাংকের মধ্যে দুইজনের মৃত্যু হয়ে গিয়েছে। এতে আমরা বুঝতে পারি সে একজন সামান অথবা কবিরাজ। এদিকে আমরা দেখতে পারি সেই গ্রুপের আরেকজন জিনরাকে, যার সাথে দেখা করতে যায় সুহি। কিন্তু সুহিকে দেখেই যেন পালিয়ে যাচ্ছিল জিনরা, কিন্তু সে পালাতে গিয়েও পালাতে পারে না, কেননা সামনে রাস্তা ছিল না। সুহি তাকে বলছিল, দেখো আমি তোমাকে কিছুই করতে আসিনি, আমি শুধু একটা তথ্য জানতে চাই। সে তার হাজব্যান্ড চ্যাংসুর ছবি জিনরাকে দেখায় আর বলে, একে কি চেনো? জিনরা না করে দেয়, কেননা সত্যি সে তাকে দেখেনি। ওখান থেকে যখন বের হয়ে আসছিল জিনরা, তখন সুহি তার কাছে থাকা ছাতাটা জিনরাকে দিয়ে দেয়, কেননা বাইরে বৃষ্টি পড়ছিল। জিনরা যেতে যেতে একটা সিগারেট জ্বালাতে যায়, কিন্তু তার মনে হয় তার পেছনে যেন কেউ তাকে ফলো করছে, যদিও সেখানে কেউই ছিল না। তার সন্দেহ হয়, তাই সে সেখানেই সুহির দেওয়া ছাতাটা ফেলে দেয় আর চলে যায় তার বাড়িতে। কিন্তু আজব বিষয় হচ্ছে, তার ঘরের দরজার সামনে সে সেই ছাতাটাকে দেখতে পায়, যেটা সে কিছুক্ষণ আগেই বাইরে ফেলে দিয়েছিল। এটা কিভাবে সম্ভব? সে দ্রুত দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খুলছিল না। পেছন থেকে এক ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। সে পেছনেই চাইতে দেখতে পায় একটা ভয়ঙ্কর জিনকে। সে জীবন বাঁচাতে দৌড়ে সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতেই যাবে, ঠিক তখনই দেখতে পায় সিঁড়ির নিচেও রয়েছে একটা ভয়ঙ্কর জিন। সে এতটাই ভয় পেয়ে যায় যে সে জানালা দিয়ে উপর থেকে লাফ দিয়ে নিচে নেমে যায়। এতে করে সে প্রচন্ড ব্যথাও পায়, তাও সে কষ্ট করে উঠে সোজা হয়ে দাঁড়ায়। কিন্তু উপর থেকে সুহির দেওয়া সেই ছাতাটা তার মুখ বরাবর এসে একদম ভেতরে ঢুকে যায়, আর এতে তার খুবই ভয়ানকভাবে মৃত্যু হয়। এদিকে সুহি বাড়িতে যাওয়ার পর তার বোন তাকে বলে যে একটা লোক এসেছিল, যে বাড়ির আঙিনাতে কিছু একটা পুঁতে দিয়েছে। সুহি তখন গর্ত করে সেটা বের করে। সে কাপড়ে বাঁধানো জিনিসটা খোলার পর ভেতর থেকে খুব বিশ্রী একটা গন্ধ বের হচ্ছিল। সেখানে অনেক পোকামাকড় ছিল, সেখান থেকে কিছু চুল বের হয়ে আসছিল, যেটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। তারা মনে করে তাদেরকে সেই লোক মনে হয় কালো জাদু করেছে। সে সরাসরি কল দেয় সেই লোকটিকে আর উল্টাপাল্টা বলতে শুরু করে, কিন্তু সেই জাং লোকটা তাদেরকে শুধু বলছিল, বাঁচতে চাইলে এই বাড়ি থেকে তোমরা বের হয়ে যাও। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম ডিটেকটিভ জিনার লাশের কাছে গিয়ে পৌঁছায়, আর অন্ধকারে সে বাড়ির ভেতরে আমরা একটা অবয়বকেও দেখতে পাচ্ছিলাম। এর পরের দিন সকাল থেকে আমরা দেখতে পারি ডিটেকটিভ সুহির ওপর নজর রাখছে, তাকে ফলো করছিল, কেননা এখন পর্যন্ত প্রায় 4 জনের মৃত্যু হয়েছে। সুহির হাজব্যান্ড চ্যাংসু আর সেই গ্যাংয়ের 3 জন ছেলে মেয়ে। ডিটেকটিভ মনে করছিল হয়তো সুহি এসব মৃত্যুর পেছনে জড়িত রয়েছে। সেই 4 জনের মধ্যে বেঁচে ছিল মাত্র একজন, যার নাম মিজাং। এবার সুহি তার সাথে দেখা করার জন্য তার বাড়িতে গিয়েছে। সে যখন ঘরের ভিতরে প্রবেশ করে, ভেতরে সে দেখতে পারে পুরো ঘরের ভিতরে তাবিজ কবজ ঝোলানো। তখন সেখানে মিজাংকে দেখানো হয়, যাকে আমরা দেখতে পেরেছিলাম একটু আগে। সে শিকল বাঁধা অবস্থায় ছিল। মিজাং সুহির সাথে দেয়ালের ওপর থেকে কথা বলছিল। সুহি যখন তাকে ইয়াংসুর বিষয়ে জিজ্ঞেস করে, তখন মিজাং অনেক ভয় পেয়ে যায়। সে বলছিল, আমার কোনো দোষ নেই। সে বলতে থাকে পুরো ঘটনার রহস্যের কিছুটা। আমাদের দেখানো হয় অতীতের কিছু দৃশ্য, যেখানে সবার প্রথমে মিজাং এর সাথে বন্ধুত্ব হয়েছিল ইয়াংসুর। এই মিজাং মেয়েটাই ইয়াংসু নামের মেয়েটাকে তাদের গ্রুপের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে তাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য। আর তাদের গ্রুপ মানেই নেশা করবে, খারাপ কাজ করবে আর উন্মাদ চলাফেরা করবে। কিন্তু ইয়াংসু ছিল একটা সাধারণ মেয়ে। সে গ্রুপের ছেলে মেয়েদের সাথে সে কোনোভাবেই মানিয়ে উঠতে পারছিল না, কিন্তু সবাই তাকে জোর করে একদিন প্রচুর নেশাপানি করায়। সে যখন অনেক ড্রাং হয়ে যায়, তখন সবাই মিলে তাকে একটা অ্যাপার্টমেন্টে বন্ধ করে রাখে। দিন যেতে থাকলে সে সেখান থেকে পালাতে চাইলেও তাকে আটকে অনেক মারা হয় এবং বাকিরা সবাই মিলে তার দেহকে বিক্রি করে দেয় আর সেখান থেকে টাকা ইনকাম করতে থাকে।
এমন ঘটনা শুনে খুবই খারাপ লাগছিল সুহির। সেখানে মিজাং তাকে বলছিল আমরা তো শুধু চেয়েছিলাম তাকে আমাদের মতো বানাতে। সে আরো বলে সে আমাদের থেকে পালিয়ে চলে গিয়েছিল। শেষ টাইমে সে একটা বাড়ির ভেতরে উঠেছিল। মিজাং বলছিল সে বাড়িতে নাকি তারা সবাই গিয়েছিল, সেই বাড়িটাতে নাকি এখনো পালিয়ে রয়েছে ইয়াংসু। সুহি তখন তাবিজ কবজ সরিয়ে মিজাংকে বের করে, যার খুবই খারাপ অবস্থা ছিল। সে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছিল। এখন এখানে সুহি একটা ছবি দেখতে পায়, যে ছবিতে মিজাংয়ের সাথে জাং লোকটি ছিল। সুহি বুঝতে পারে যে মিজাংই হচ্ছে জাংয়ের মেয়ে। এখন কেন মিজাংকে তার বাবা এখানে আটকে রেখেছে এভাবে তাবিজ কবজের ভেতরে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো তখনই সেখানে ঘটে বিপত্তি। সেখানে সুহির ভেতরে কি যেন একটা ভয়ঙ্কর শক্তি প্রবেশ করে, আর সেটা মারতে চাইছিল মিজাংকে। তখনই সেখানে ডিটেকটিভ চলে আসে এবং তাকে আটকায়। এদিকে সেই বাড়ির মধ্যে হারান তার ছোট মেয়ে সানের সাথে ছিল, কিন্তু হঠাৎ করে মেয়েটা কিছু একটা দেখে যেন খুবই খুশি হয়ে যায় এবং কোনো এক অদৃশ্য জিনিসের সাথে সে চলে যায় বাড়ির বেসমেন্টে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সেই ডিটেকটিভ সুহিকে অ্যারেস্ট করে ফেলেছে। তাকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ স্টেশনে। সেখানে সুহি বারবার বলছিল যে আমি মিজাংকে মারার চেষ্টা করিনি, আমার ভেতরে অন্য কিছু ছিল তখন। যদিও সেটা একদমই বিশ্বাস করছিল না ডিটেকটিভ। তাকে সে বলছিল সেই ছেলে মেয়েদের গ্রুপের 3 জনই মারা গিয়েছে, আর সব প্রমাণের ভিত্তিতে তুমি তাদের সাথে দেখা করার পরেই তাদের মৃত্যু হয়ে গিয়েছে, এবং জিন্ডা ছেলেটার যেভাবে মৃত্যু হয়েছে সেখানে তোমার ছাতাও পাওয়া গিয়েছে, যেটা দিয়ে তার মৃত্যু হয়েছিল। এখন এসব শোনার পর সাথে সাথে একটা ভীষণ দেখতে পায় সুহি, যেখানে সে স্পষ্ট দেখতে পাচ্ছিল যে তার বাড়িতে থাকা ইয়াংসুর আত্মা তাকে দিয়ে সবাইকে মেরে ফেলেছে। কিন্তু ইয়াংসু মেয়েটা মারা গেল কিভাবে, আর তার বাড়িতেই কেন সে বসবাস করছে? এটা ভাবতে ভাবতে তখনই তার কাছে তার বোনের ফোন আসে। সেখান থেকে বলা হয় আমার মেয়ে স্থানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুই ডিটেকটিভকে বলছিল আমার বাড়িতে সমস্যা হয়েছে, আমাকে যেতে হবে, যেতে দিন। কিন্তু সেটা কোনোভাবেই মানছিল না ডিটেকটিভ। তাই সে ইচ্ছে করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এবং বাড়ির দিকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম সেই বাড়ির বেসমেন্টের ভেতরে সান সোফাতে শুয়েছিল। সেখানে হায়রান আসে, মানে তার মা। কিন্তু তার মায়ের কথাগুলো কেমন যেন অদ্ভুত শোনাচ্ছিল। সে তখনই চিৎকার করতে শুরু করে। আসলে এটা হায়রান ছিল না, এটা তো ছিল এক ভয়ঙ্কর শয়তান, যে হায়রানের রূপ ধরে এখানে এসেছে। আসল হায়রান তো ছিল উপরে, সে জানতোই না তার মেয়ে কোথায়। আসল হায়রান খুঁজতে খুঁজতে সেই বাড়ির বাচ্চার রুমে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পারে আরেকটা ঘটনা, বাচ্চার বিছানার উপরে রক্ত ভেসে যাচ্ছিল। তখনই বেসমেন্ট থেকে একটা শব্দ আসে, সেও চলে যায় বেসমেন্টের দিকে। এদিকে বাসায়ও চলে আসে সুহি। সাথে সাথে বাড়িতে যেন একটা ঝড় শুরু হয়ে যায়। তারা 2 বোন চেষ্টা করছিল সেই বেসমেন্টের দরজা খুলতে, কিন্তু পারছিল না। জিনিসপত্র উড়ে এসে তাদের শরীরে লাগছিল। হঠাৎ করে একটা কাচের জিনিস হায়রানের গলাতে এসে আঘাত করলে সে বেহুশ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে সেখানে আবার লাইট অফ হয়ে যায়, আর বেসমেন্টের দরজাটা শব্দ করে খুলে যায়। সুই ভেতরে ঢোকার পর দেখতে পারি ফ্লোরের মধ্যে বসে রয়েছে সান, আর সেখানে ছাদের মধ্যে ছিল অনেক রক্তের দাগ। সে একটু সামনে এগোতেই সেটা দাঁড়িয়ে ওঠে এবং তার দিকে তাকায়। চোখগুলো ঘোলা এবং ছিল একদমই কালো বর্ণের। সে স্থানের দিকে এগিয়ে যেতেই একটা অদৃশ্য শক্তি সুইকে এগোতে দিচ্ছিল না। সুহি তখন বলছিল আমি জানি তুমি ইয়াংসু, তুমি কিভাবে মারা গেলে, আর কেনই বা মারা গেলে, আমার হাজব্যান্ডকে কেন মারলে। ঠিক তখনই একটা অদৃশ্য শক্তি তার গলাতে চাপ দেয়। সে যখন ছাদের দিকে তাকায়, উপর থেকে একটা রক্তের ফোঁটা তার চোখে এসে পড়ে, আর সাথে সাথেই তার সামনে সমস্ত রহস্যের জট খুলতে শুরু করে। সে দেখতে থাকে একটা অতীত। আসলে ইয়াংসু যখন সেই ছেলে মেয়েদের কাছ থেকে বাঁচতে পালিয়ে গিয়েছিল, তখন তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। সে নিজেই নিজেকে শেষ করার চেষ্টা করেছিল। সেখান থেকে তাকে বাঁচিয়ে আনে চ্যাংসু। মেয়েটির অবস্থা খুবই খারাপ ছিল। এটা দেখে সে তার নতুন বাড়িতে মেয়েটাকে এনে রাখে। যদিও তখন সেই বাড়িটার কাজ সম্পূর্ণ হয়নি। ইয়াংসুর জ্ঞান ফিরলে সে তার সাথে ঘটা সব ঘটনা চ্যাংসুকে খুলে বলে, এবং এই বাড়িতেই সে থাকতে শুরু করে। কেননা তার পরিবার বলতে কিছুই ছিল না। তাদের মধ্যে একটা বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়। ধীরে ধীরে সেটা মোড় নেয় অন্য সম্পর্কে। ইয়াংসু জানতো চ্যাংসু বিবাহিত,
আর এই বাড়িটা তার স্ত্রীর জন্য সে বানাচ্ছে। এসব জেনে তো এসবের উপর থেকে তার সরে আসার কথা ছিল, কিন্তু উল্টো সে চেষ্টা করছিল কিভাবে চ্যাংসুর জীবনে সে সারা জীবন থেকে যেতে পারে। সে তো সহ্যই করতে পারতো না সুহিকে, তাই চ্যাংসুর সাথে থাকা সুহি ছবিকে সে একদিন বসে বসে নষ্ট করছিল, যেটা এসে দেখে ফেলে চ্যাংসু। এটা দেখে তো সে ইয়াংসুকে বাড়ি থেকে বের করে দেয়, কেননা তার আসল ভালোবাসা ছিল সুহি। ইয়াংসুকে বের করে দেওয়ার কিছুক্ষণ পরই সে আবারও সেই বাড়িতে ব্যাক আসে আর একটা খবর দেয় চ্যাংসুকে। সে জানায় যে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, কিন্তু এই বাচ্চাকে কোনোভাবেই মানতে চাইছিল না চ্যাংসু। সে ইয়াংসুকে অনেক অপমান করে, যে কারণে ইয়াংসু একটা ছুরি নিয়ে নিজেই নিজের বাচ্চাকে নষ্ট করার চেষ্টা করছিল। তখন তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একসময় ইয়াংসু উপরতলা থেকে নিচে পড়ে যায়, সেখানে তার পেটের ভেতরে ছুরি ঢুকে যায় আর সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। চ্যাংসু তখন অ্যাম্বুলেন্স ডাকতে বাইরে গেলে ইয়াংসুর জ্ঞান ফিরে আসে আর সেই অবস্থাতেই বাড়ি থেকে বের হয়ে আসে, কেননা সে আর বাঁচতে চায় না, কারণ সে যাকে ভালোবাসলো তার কাছেও সে জায়গা পেল না। আর তার আগের জীবন কতটা খারাপ ছিল সেখানে তো আর ফেরার প্রশ্নই আসে না। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে দেখতে পায় সামনে একটা বাগান তৈরির জন্য খনন কাজ চলছে এবং সে সেখানে জীবিত অবস্থাতেই গিয়ে গর্তের মধ্যে শুয়ে পড়ে। আর ওয়ার্কাররা না জানার কারণে সেখানেই তৈরি হয় বাগান, অর্থাৎ তার উপরেই তৈরি হয়েছিল এই স্প্রিং গার্ডেন। তো যাই হোক, এসব এতক্ষণ ভীষণে দেখতে পায় সুহি। আর ওদিকে বাড়িতে চলে আসে জ্যাং। সে সেই গার্ডেন আর বাড়ির সামনে একটা পড়া পানি দিয়ে দাগ কাটে আর সেখানে মন্ত্র বলে একটা খুঁটি পুঁতে দেয়। এতে আমরা দেখতে পাচ্ছিলাম সানের শরীর ছেড়ে দিতে বাধ্য হয় ইয়াংসুর ভয়ানক আত্মা। তখনই সেখানে বেসমেন্টে চলে আসে জ্যাং আর সেখানে তৈরি হয় এক অস্থিরতম পরিবেশ। মন্ত্র বলে জ্যাং অদৃশ্য ইয়াংসুর আত্মাকে মারার চেষ্টা করছিল, কিন্তু সেটা এতটাই শক্তিশালী ছিল যে জ্যাংকের ঘাড় মোটকে সেখানেই তাকে সে মেরে ফেলে। সুহি সানকে নিয়ে সেখান থেকে কোনো রকমে বের হয় আর সে দেখতে পায় হারান অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। হারানের হুঁশ আসলে সে অদ্ভুতভাবে সুহিকে বলছিল, আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দাও। এতে সুহিও বুঝে যায় তার বোনের ভেতরে অলরেডি প্রবেশ করে ফেলেছে ইয়াংসুর আত্মা। সুহি তখন সানকে নিয়ে কোনোভাবে বাড়ির বাইরে চলে যায়। পজেস হওয়া হারান একটা ছুরি নিয়ে ভয়ঙ্করভাবে এগিয়ে আসছিল তাদেরকে মারতে, কিন্তু সে মারতে পারে না, কেননা কোনো এক পবিত্র শক্তি যেন তাকে বাধা দিচ্ছে। আসলে জ্যাং এখানে যে কবিরাজি করে পবিত্র পানি দিয়ে দাগ টেনে দিয়েছিল, এটার বাইরে বের হতে পারছিল না কোনোভাবে ইয়াংসুর আত্মা। তখন সে বলতে থাকে তার আরেকটা কষ্টের কথা। সে বলে, আমার পৃথিবীতে কেউ নেই। চ্যাংসু কথা দিয়েছিল আমাকে সে তার পরিবারের সদস্য বানাবে, সে আমাকে ভালোবাসবে, কাছে রাখবে, কিন্তু সে সেটা করেনি, যে কারণে আমার এখনো শান্তি হয়নি। এটা বলে সে সুহির বোন অর্থাৎ হায়রানকে চাকু দিয়ে মারতেই যাবে, ঠিক তখনই সুহি গিয়ে তাকে আটকে নেয় আর বলে, তোমার সাথে যা যা হয়েছে সবগুলোই অন্যায় হয়েছে। আমি আমার পরিবারের সদস্য তোমাকে বানাতে চাই, তুমি যা চাইবে তাই হবে, কিন্তু আমার বোনকে ছেড়ে দাও। তখন সে জড়িয়ে ধরে তার বোনকে, আর কল্পনার জগতে ইয়াংসু তাকে জড়িয়ে ধরে। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে তখনই পুলিশ চলে আসে, ডিটেকটিভ চলে আসে, ঝড়ো হাওয়া বইতে শুরু করে। বোঝাই যাচ্ছিল হয়তো এবার শান্ত হয়েছে ইয়াংসুর আত্মা, কিন্তু না। কিছুদিন পরে আমরা দেখতে পাই সেই বাড়িতেই একাই থাকতে শুরু করেছে সুহি, আর সে হঠাৎ করেই প্রেগনেন্ট হয়ে গিয়েছে, যেটা তো হওয়া পসিবল ছিল না। এরপর আমরা দেখতে পারি সেই বাড়ির সামনে এসে পৌঁছেছে মিজাং, যে বেঁচে গিয়েছিল ইয়াংসুর হাত থেকে। মিজাং অপলক দৃষ্টিতে তাকিয়েছিল জানালার দিকে, সুহির দিকে, আর আমরা দেখতে পাচ্ছিলাম মিজাং ধীরে ধীরে সে বাড়ির ভেতরে প্রবেশ করছে। আসলে জ্যাং কবিরাজ যে পবিত্র পানি দিয়ে দাগ কেটে দিয়েছিল, তার বাইরে ইয়াংসু আর কখনোই বের হতে পারবে না, কাউকে মারতেও পারবে না। তাই সে এবার মিজানকে এখানে ডেকে এনেছে তাকে শেষ করার জন্য। আর সুহি যে এখানে প্রেগনেন্ট হয়েছে, তার ভেতরে আসলে কোনো বাচ্চা নেই, সেটা হচ্ছে স্বয়ং ইয়াংসুর আত্মা। এখন প্রশ্ন আসতে পারে সে কেন সুহির ভেতরে, কারণ সে বেঁচে থাকতে তার কোনো পরিবার ছিল না, আর সুহির হাজব্যান্ড চ্যাংসু তাকে কথা দিয়েছিল তাকে পরিবারের সদস্য বানাবে, যা সে করেনি। আর কথা না রাখার পরিণতি কি হয়েছে তা তো আমরা দেখতেই পেরেছিলাম।
আর ঘটনার শেষে তো আমরা দেখতে পেরেছিলাম যে সুহি তাকে কথা দিয়েছে যে আমি তোমাকে আমাদের পরিবারের সদস্য বানাবো। আর যারা অন্যায় করেছিল সবাইকে সে সাজা দিয়েছে, মেরে ফেলেছে, কিন্তু সে মিজানকে মারতে পারেনি, কারণ তার বাবা চ্যাং তাকে প্রোটেক্ট করেছিল কবিরাজের মাধ্যমে। তাকে ঘরে এই কারণেই বন্দি করেছিল যে যেন তার মেয়ের ওপর ইয়াংসু কখনো আঘাত আনতে না পারে। এটাই ছিল ঘটনা। আর এটা কোনো বানোয়াট ঘটনা নয়, এটা ছিল কোরিয়ার একদম সত্য একটা ঘটনা। এই অভিশপ্ত বাড়িটি এখনো রয়েছে, যেটা বর্তমানে একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে। এমনকি এই বাড়ির মালিকটিও মারা গিয়েছিল ফাঁসি দিয়ে। আর তার বেশ কিছুদিন পর তার স্ত্রীও মারা গিয়েছিল খুব অদ্ভুত কারণে। আশা করছি ঘটনাটি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।